পার্বত্য এলাকায় তাপমাত্রাটা কি কম হলো, আর সমভূমি এলাকায় তাপমাত্রাটা বেশি। কেন বললাম? এই যে যত উঁচুতে উঠা যাবে তত তাপমাত্রা কমবে। হলো। চলো নেক্সট আসি এবার। এখানে টপোস্ফিয়ার বললাম, টপোস্ফিয়ারের পরে আছে আমার যে যে স্তরটা, সেটা হলো এই সেকেন্ড যে স্তরটা, এই স্তরটাকে বলা হয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ার, ঠিক আছে। এই স্ট্র্যাটোস্ফিয়ারটা কি না, তো বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠ থেকে 2 নম্বর স্তর বা সেকেন্ড স্তর, স্টেজ। এই স্ট্র্যাটোস্ফিয়ারের এখানে তোমার দুখানা তথ্য মনে রাখতে হবে স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে, ভালো করে মাথায় রাখো। একখানা তথ্য হলো এই ট্রপোস্ফিয়ারে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর লক্ষ্য করা যায়। কি বললাম? ওজোন স্তর লক্ষ্য করা যায়। আর এটাকে শান্ত মণ্ডল বলা হয়। শান্ত মণ্ডল বলা হয় কাকে? স্ট্র্যাটোস্ফিয়ারকে। কেন বলা হয়? কেন এই অঞ্চলে কোনো ঝড় বৃষ্টি তুষার বৃষ্টিপাত হয় না, আর এই অঞ্চলের মধ্য দিয়ে কিন্তু জেট বিমানগুলা চলে। যদি বলে কোন স্তরের মধ্য দিয়ে জেট বিমানগুলো চলে বা প্যারাশুট চলে, সেটা কিন্তু এই সেকেন্ড স্তর বা স্ট্র্যাটোস্ফিয়ারের ভিতর দিয়ে। ঠিক আছে। আর কি বললাম যে এই স্ট্র্যাটোস্ফিয়ারের লেন্থটা কত, তাহলে বিস্তারটা কত? আমাদের টপোস্ফিয়ারটা শেষ হলো কোথায়? 18 শেষ হলো। তাহলে এই স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হবে 50-এ, মানে 18 থেকে 50 কিমি যে দৈর্ঘ্যটা, এটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারে কি দেখা যায় বললাম? স্ট্র্যাটোস্ফিয়ারে জেট তোমার বিমান। জেট বিমান চলাচল করে এবং এটাকে শান্ত মণ্ডল বলা হয়। ঠিক আছে। আর এই স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর লক্ষ্য করা যায়। যেই ওজোন স্তরটাকে, এই ওজোন স্তরটাকে কি বলা হয়? পৃথিবীর রক্ষা কবচ বা বায়ুমণ্ডলের রক্ষা কবচ কাকে বলা হয়, সেটা কিন্তু এই ওজোন স্তরটাকে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবা, ঠিক আছে। চলো। টপো পোস্টটা তাহলে কোথায় আছে সে? হ্যাঁ, চলো। হ্যালো। এর পরের যে স্তরটা সেটা হলো থার্ড যে স্তরটা, সেটাকে বলা হয় মেসোস্ফিয়ার। এর লেন্থটা কত? 50 থেকে 80। লেন্থটা কত বললাম? 50 থেকে 80। তাহলে এই স্তরটা, এই এই স্তরটা হলো যে বললাম 50 থেকে 80 লেন্থ, এটাকে বলা হয় মেসোস্ফিয়ার। আর এই মেসোস্ফিয়ারে টেম্পারেচার হয় -95 ডিগ্রি সেলসিয়াস। যদি বলে বায়ুমণ্ডলের সবচেয়ে নিম্ন তাপমাত্রা যুক্ত স্তর কোনটা, এটা কিন্তু মেসোস্ফিয়ার হবে। আর এই মেসোস্ফিয়ারে আমরা দেখি না, যে দেখবা ছোটবেলায় বলতাম যে আকাশ থেকে আগুনের গোলা পড়ছে, মানে ভূত আগুন আগুন ফেলছে, বলি না? এরকম আমরা অনেকে কুসংস্কার আছে একটা। তো ব্যাপারটা কি হয় যে এই যে স্তরটা এতটাই মানে তাপমাত্রা কম, বললাম -95 ডিগ্রি সেলসিয়াস। তো যখন বড় বড় উল্কাপিণ্ড আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছে, তখন কি হয়েছে, এই স্তরটাতে মেসোস্ফিয়ারে এসে এগুলা হালকা মানে ঠান্ডা হয়ে যায় এবং পুড়ে যায়। তাহলে তাহলে প্রশ্ন হয় যে কি, যে কোন স্তরে উল্কাপিণ্ড পুড়ে যায় বা কোন স্তরে উল্কাপিণ্ড ছাই হয়ে যায়, সেটা কিন্তু এই তোমার মেসোস্ফিয়ারে। তাহলে আশা করি এই মেসোস্ফিয়ার সম্পর্কে তিনখানা তথ্য জানতে হবে। একটা, এর লেন্থ হচ্ছে 50 থেকে 80। এখানে কি বললাম যে তোমার হচ্ছে টেম্পারেচার -95 ডিগ্রি সেলসিয়াস। এখানে সব থেকে বেশি, সব থেকে কম তাপমাত্রা যুক্ত স্তর এটা বায়ুমণ্ডলের। আর এখানে কি বললাম যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। হ্যালো, এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। হ্যাঁ, সব সময় সব সময় না, এটা 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 স্ট্যাটিক না। -95, -92, তবে 90-এর উপরে থাকবে। এটা কিছু কিছু বইয়ে -100 থাকে, কোনো বইয়ে -95 থাকে, তবে মনে রাখবো 90-এর উপরে। হ্যালো, ক্লিয়ার সবার? এর পরের যে স্তরটা হলো এই পরের যে আচ্ছা, এই মেসোস্ফিয়ারে একটা মেঘ দেখা যায়, এটা লিখবা নৈশদ্যুতি মেঘ। কি বললাম? নৈশদ্যুতি মেঘ। যে নৈশদ্যুতি মেঘ কোন স্তরে দেখা যায়, সেটা কিন্তু মেসোস্ফিয়ারে। আর এই মেঘ প্রসঙ্গে আর একটা বলে দিই, এই স্ট্র্যাটোস্ফিয়ার যে স্তরটা বললাম, এই স্ট্র্যাটোস্ফিয়ারে একটা মেঘ দেখা যায়, সেটাকে বলা হয় মুক্তিক মেঘ। মুক্তিক মেঘ। হলো। তাহলে কি বললাম? প্রথমে বললাম তাহলে তাহলে আমি আবার একটু রিভিশন করলি। প্রথমে হলো এই আমাদের পৃথিবীর উপর টপোস্ফিয়ার।
ট্রপোস্ফিয়ার তারপরে কি, ট্রপোস্ফিয়ারের পরে স্ট্র্যাটোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, এরপরে কি বললাম মেসোস্ফিয়ার, এরপরে আসছে যে স্তরটা সেই স্তরটার নাম হচ্ছে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। কি বললাম? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, লিখলাম আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। তাহলে এই 4 নম্বর যে স্তরটা আমরা দেখছি, এই 4 নম্বর স্তরটাকে বলা হয় মেসোস্ফিয়ার, সরি আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। এই স্তরটার নাম আয়নোস্ফিয়ার কেন? এই স্তরের নাম আয়নোস্ফিয়ার কেন? কারণ এই স্তরে প্রত্যেকটা পদার্থ আয়নিত অবস্থায় থাকে, আয়নিত অবস্থায় থাকে। যেমন জলকে ভাঙলে এইচ প্লাস আয়ন উৎপন্ন করে, মনে আছে সবাই পড়েছিল ফিজিক্সে? তাহলে এরকম আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে? হ্যালো, তাহলে এই লাস্ট তম হলে স্তরটা কি বললাম, শেষ না 4 নম্বর স্তরটা কি বললাম? আয়নোস্ফিয়ার। আর এর লেন্থটা কত? এর লেন্থটা হলো 50 থেকে, আচ্ছা দাঁড়াও, 18 থেকে 50, 50 থেকে 80, 80 থেকে 500, 500 থেকে 750। হ্যালো, তাই তো? 18 থেকে 50 এটা, পরে 50 থেকে 80, 80 থেকে 500, আর 500 থেকে 750। হ্যাঁ ঠিক আছে। তাহলে এই এই যে, দেখো আমি একটা জিনিস বলি, এই লেন্স গুলো না, এই দৈর্ঘ্য গেলা কিছু কিছু বই 2-1 কম থাকে, ওটা টেনশন করার কিছু নাই, মাস্টার ভুল লেখা এরকম না। হ্যাঁ, তোমরা যুধিষ্ঠির হাতে বই পড়ো, এই আমি যেরকম বলি সেরকম দেয়া থাকে, ঠিক আছে? তাহলে 500 থেকে 750 যে এই কিমি, এই স্তরে কিন্তু আয়নোস্ফিয়ার লক্ষ্য করা যায়। আর এই আয়নোস্ফিয়ার যে স্তরটাতে অনেক, দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। এই স্যার আয়নোস্ফিয়ার এটা তো 80 স্তরটাতে, থেকে 500 হবে। ও সরি 80 থেকে 500 তাই বলো, হ্যাঁ 80 থেকে 500, মানে এখানে 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 আমি এখানে ঠিকই বললাম, মানে 18 থেকে 50 এটা প্রথমটা, তারপর এটা কি হবে 50 থেকে 80, সরি আমি, দাঁড়াও 1 1 মিনিট আমি থেকে বলছি। 18, 1 থেকে এক 18, এক থেকে 0 থেকে 18, 18, 18 থেকে 0 থেকে 50, 18 হ্যাঁ 50 থেকে 50 80, থেকে আর 80। 80 থেকে 500 হবে, এটা লিখো 80 থেকে 500, এটা গুলি যাবে। হ্যালো, 80 থেকে 500 লিখবা। আয়নোস্ফিয়ারের লেন্থ হলো 80 থেকে 500। তাহলে এই স্তরটাকে আয়নোস্ফিয়ার কেন বলা হয় বললাম? হ্যাঁ, এই স্তরটাকে আয়নোস্ফিয়ার কেন বলা হয় বললাম। আর এই স্তরে 3খানা বৈশিষ্ট্য আমাদেরকে ভালো করে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, মানে এই যে বায়ুমণ্ডলীয় স্তরটা আছে, এই আয়নোস্ফিয়ার যেটা, এটা ধরো আমাদের পৃথিবী, আর এই ধরো আমাদের আয়নোস্ফিয়ার, এটা ধরো আমাদের আয়নোস্ফিয়ার ধরো। তাহলে এই, এটা আয়নোস্ফিয়ার। তাহলে এই পৃথিবী যখন এই তরঙ্গটাকে, বেতার তরঙ্গ পাঠাচ্ছে মহাকাশ, মানে বেতার তরঙ্গ এখান থেকে বেতার তরঙ্গ নির্গত হচ্ছে, তখন কি হয় সেই তরঙ্গটা কি হয় সবসময় উপরের দিকে যায়, বা পৃথিবীর দিকে আসতে পারে কিন্তু উপরের দিকেও যায়। এবং এই আয়োনোস্ফিয়ার যে স্তরটা আছে এখানে কি বাধা পেয়ে এই তরঙ্গটা আবার পৃথিবীতে ফিরে আসে। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, আয়োনোস্ফিয়ারের যে স্তরটার গুরুত্ব কি, যে এই আয়োনোস্ফিয়ার স্তরটা ছিল বলেই আমরা সিনেমা টিনেমা এসব দেখতে পাই, টিভি টেলিভিশন চালাতে পারি সবকিছু। এই আয়োনোস্ফিয়ারের কাজ কি, যে বেতার তরঙ্গকে প্রতিফলিত করে বিশ্বে। যদি এই স্তরটা না থাকতো তাহলে কিন্তু এই বেতার তরঙ্গটা পৃথিবীর বাইরে চলে যেত, ঠিক আছে? আর এই স্তরে, এই স্তরটা, এই আয়নোস্ফিয়ার স্তরটাতে দুটো জিনিস ভালো করে মনে রাখবা, যে এখানে মেরু জ্যোতি দেখা যায়। কি বললাম? মেরু জ্যোতি দেখা যায়, বা এটাকে ইংলিশে বলে আরোরা, মেরু জ্যোতি বা আরোরা হলো। তাহলে এই কোশ্চেনটা ধরে যে মেরু জ্যোতি বা আরোরা কোথায় দেখা যায়। এটা হলো যেসব অঞ্চলে, বলছি যেসব অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত। তাহলে কোন অঞ্চলে হবে? উত্তর গোলার্ধ, উত্তরে সুমেরু অঞ্চল আর কুমেরু অঞ্চলে হবে এটা, 6 মাস দিন 6 মাস রাত। তো সেই সব অঞ্চলে কি হয়, যখন 6 মাস দিন হয় তখন, বা 6 মাস রাত হয়, তখন আকাশে তোমার কি একটা ছটা দেখা যায়, একটা বিকিরণ দেখা যায় আকাশে, ঠিক আছে? এই বিকিরণটাকেই বলা হয় মেরু জ্যোতি। তাহলে ব্যাপারটা হলো মেরু জ্যোতি বা অরোরা কোথায় দেখা যায় বললাম, সেটা কিন্তু হবে কোন স্তরে দেখা যায় বললাম, সেটা কিন্তু আমাদের আয়নোস্ফিয়ার। যদি বলে কোন 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 আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার, আর যদি বলে কোন অঞ্চলে দেখা যায়, সেটা কিন্তু সুমেরু আর কুমেরু অঞ্চলে, ঠিক আছে?
তাহলে সুমেরু অঞ্চল মানে কোনটা? আমাদের পৃথিবীর একদম উপর কাটা সুমেরু আর একদম নিচের বিন্দুটাকে কুমেরু বলে। তাহলে এই সুমেরুতে যে মেরুজ্যোতিটা দেখা যাচ্ছে তার নাম হচ্ছে অরোরা বোরিওলিস। অরোরা কি বললাম? বোরিওলিস। আর একদম দক্ষিণে যে স্তরটা দেখা মানে যে দক্ষিণে মানে কুমেরুতে যে মেরুজ্যোতি দেখা যায়, তাহলে কি বললাম? সুমেরুতে যে মেরুজ্যোতি দেখা যায় তাকে বলে অরোরা বোরিওলিস। আর কুমেরুতে যে মেরুজ্যোতি দেখা তাকে বলে যে অরোরা অস্ট্রালিস। অরোরা অস্ট্রালিস। ঠিক আছে, চলো নেক্সট। চলো এবার এটা কিন্তু ইম্পর্টেন্ট, আমি আবার বলছি। তাহলে আয়নোস্ফিয়ার সম্পর্কে আমার দুখানা তথ্য মনে রাখতে হবে ভালো করে। একটা হচ্ছে অরোরা বা মেরুজ্যোতি কোথায় দেখা যায় আর কোথায় বেটার তরঙ্গে প্রতিফলিত হয়। ঠিক আছে, চলো। আর বায়ুমণ্ডলে আয়নোস্ফিয়ারের পরে হচ্ছে কি বললাম? 500 থেকে আয়নোস্ফিয়ারটা 500 থেকে শেষ হচ্ছে। কার সাউন্ড খোলা আছে, শব্দ হচ্ছে, মাইক অফ করো। চলো, আয়নোস্ফিয়ারটা 500 তে শেষ হচ্ছে। এবার 500 থেকে 750, এই লেন্থটা হলো তোমার হচ্ছে এক্সোস্ফিয়ার। কি বললাম? এক্সোস্ফিয়ার লিখলাম, এক্সোস্ফিয়ার। আর এই এক্সোস্ফিয়ার যে স্তরটা, এই স্তরটা হলো বায়ুমণ্ডলের সর্বোচ্চ তাপমাত্রা যুক্ত স্তর। তাহলে আমরা সর্বনিম্ন তাপমাত্রা যুক্ত স্তর দেখলাম কোনটা বলো? কোনটা সর্বনিম্ন ট্রপোস্ফিয়ার। তাপমাত্রা স্তর? এই মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। আর সর্বোচ্চ তাপমাত্রা যুক্ত স্তর কিন্তু এই এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার। এটা এটা লেন্থ কত বললাম? এটা লেন্থ হবে 500 থেকে 750 কিমি। ঠিক আছে, তো এই এক্সোস্ফিয়ারে শুধু একখানা তথ্যই মনে রাখতে হবে, এটা হলো বায়ুমণ্ডলের সব থেকে বেশি তাপমাত্রা যুক্ত স্তর। আর বর্তমানে আর একটা স্তরকে যোগ করে, সেটা হলো লাস্ট যে স্তরটা, সেটাকে বলে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এটা লেন্থ কত? 750 থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত হলো। তাহলে 750 থেকে 10,000 কিমি বিস্তৃত এই স্তরটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এটাই বায়ুমণ্ডলের শেষতম স্তর। তাহলে বায়ুমণ্ডলের প্রথম স্তর কোনটা? ট্রপোস্ফিয়ার। আর বায়ুমণ্ডলের শেষ স্তর কোনটা? ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারের লেন্থটা কত বললাম? 750 থেকে 10,000। এখানে একটা বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে, যেটাকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ। লিখলাম, ভ্যান অ্যালেন বিকিরণ হলো। যেমন আমরা আয়নোস্ফিয়ার দেখলাম মেরুজ্যোতি বা অরোরা, ঠিক সেরকম ভাবে এখানেও কিন্তু তোমার হচ্ছে একটা বিকিরণ দেখা যায় এই ম্যাগনেটোস্ফিয়ারে, সেটা কিন্তু ভ্যান অ্যালেন বিকিরণ। ঠিক আছে, চলো নেক্সট আসি এবার। তাহলে আমরা বায়ুমণ্ডল ভ্যান সম্পর্কে, অ্যালেন বললেন না, ভ্যান ম্যালেন বললেন। ভ্যান অ্যালেন, এ লয়কার দন্ত ন। ঠিক আছে, চলো নেক্সট। আবার আচ্ছা হলো সবার? ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি। ক্লিয়ার দেখা যাচ্ছে তো। আচ্ছা, এবার চলে এসো নেক্সট। এবার 2 নম্বর প্রশ্ন আমি বায়ুমণ্ডল পেলাম, বায়ুমণ্ডলে একদম 14 গোষ্ঠী ধুয়ে দিলাম। এবার চলো নেক্সট আছে কি বলছে। ওজোন গ্যাস কোন রশ্মি আটকায়? ওজোন গ্যাস হচ্ছে অতি বেশি বেগুনি রশ্মি সূর্য থেকে, আমাদের এই সূর্য থেকে একটা রশ্মি, একটা ক্ষতিকারক রশ্মি আমাদের পৃথিবীতে আসে, আমাদের পৃথিবীতে আসে। ঠিক আছে, আর এই পৃথিবীতে আসার সময় এই যে আমাদের ওজোন স্তর, ধরো এই ওজোন স্তরে এসে এই এই যে এই রশ্মিটা কি হলো? বাধা পায় এবং মহাশূন্য আবার ফিরে যায়, আমাদের পৃথিবীতে ঢুকতে পারে না। তাই তোমাকে একটু আগে বললাম যে এই ওজোন স্তরটা, ওজোন গ্যাসটা বা ওজোন স্তরটা বায়ুমণ্ডলের কোন স্তরে থাকে বললাম? মনে আছে? কোথায় বললাম? ট্রপোস্ফিয়ার 30 কিমি, 30 কিমি। হ্যাঁ, আর এখানে আমাদের তথ্য মনে রাখতে হবে অনেক কিছু, যে এই ওজোন গ্যাস সম্পর্কে। এই ওজোন গ্যাস আবিষ্কার করা হচ্ছে স্কনবি। কে বললাম? স্কনবি হলো। ওজোন গ্যাস আবিষ্কার করে কি বললাম? স্কনবি। ওজোন গ্যাস মাপার এককের নাম হচ্ছে ডবসন। ঠিক আছে, ওজোন গ্যাস মাপার এককের নাম হচ্ছে ডবসন। ওজোন গ্যাস মাপার যন্ত্রের নাম লিখো স্পেকট্রোফটোমিটার। স্পেকট্রোফটোমিটার।
এটা হলো ওজোন গ্যাস মাপার যন্ত্রের নাম, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ওজোন গ্যাস কে আবিষ্কার করে? ওজোন গ্যাস। এবং এই ওজোন গ্যাসের রংটা কেমন হয়? নীলাভ সবুজ বা নীলাভ লিখলাম, নীলাভ। ওজোন গ্যাসের রংটা কি বললাম? নীলাভ। ওজোন গ্যাসের গন্ধ কেমন? আষ্টে, আষ্টে গন্ধযুক্ত হয় ওজোন গ্যাসটা, ঠিক আছে? চলো নেক্সট। এবার এই ওজোন গ্যাস স্যার যন্ত্রটার নাম লেখা হয়নি, ভুলে গেছি। স্পেকট্রোফটোমিটার, স্পেকট্রোফটোমিটার। হলো? স্যার এককটা আর একবার বলুন। কোনটা? এককটা হলো একক, একক। ডবসন, ডবসন একক। হলো? দেখো আমি একটা জিনিস বলি তোমাদের, এই তথ্য কিন্তু কোনো বই থেকে আমি দিচ্ছি না, আমরা এগুলা আমার অনেক দিনের পড়ানোর এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি, লিখিলা খুব ভালো হবে। যারা লিখবা না পরে কিন্তু আমি নোটস দিব না, ঠিক আছে? আমি আবারও বলছি, এটা কিন্তু কোনো বই থেকে আমি একটু মুখ দেখে দেখে পড়াচ্ছি এরকম না, ব্রেনে আমার যা আছে সেটা তোমাকে বলছি, ঠিক আছে? চলো নেক্সট আসি। তাহলে কি বললাম যে আহ, ওজোন গ্যাসের যন্ত্র মাপার সবকিছু বললাম। এবার যে এই যে আমাদের পৃথিবীর স্ট্র্যাটোস্ফিয়ারে এই ওজোন স্তরটা আছে, বা ওজোন স্তরটা আছে কোথায়, কারা আবিষ্কার করে? লিখলাম হেনরি বুসন, হেনরি বুসন। আন্টার্কটিকা পর্বতমালায় যেটা স্যার। বলছি বলছি, আন্টার্কটিকাটা না। ওজোন স্তরটাতে এক কথায় ওজোন স্তর আবিষ্কার করে কারা? লিখো, ওজোন স্তর আবিষ্কার করে হেনরি বুসন ও চার্লস ফেব্রি। লিখলাম হেনরি বুসন ও চার্লস ফেব্রি। হলো? এটা ওজোন স্তর আবিষ্কার করে, যে আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরটা আছে এটা আবিষ্কার করে যে হেনরি বুসন, চার্লস ফেব্রি। আর এই ওজোন স্তরে, এই ওজোন স্তরে আমাদের পৃথিবীতে থেকে যে ফ্রিজ এসি ব্যবহার করার ফলে, স্যার কি পড়াচ্ছেন একটু বলবেন, আমার আজকে দেরি হলো স্যার। তুমি প্রত্যেকদিন দেরিতে করে ঢুকবার, প্রত্যেকদিন এটা কিন্তু ঠিক হচ্ছে না কিন্তু। হ্যাঁ, তোমাকে আমি প্রতিদিন এটা দেখছি, কিন্তু তুমি প্রত্যেকদিন দেরিতে ঢুকছো, আবার প্রথম থেকে করাতে বলছো। স্যার আমার এটা বাড়িতে এটা কেউ নেই, রান্না বান্না করতে হচ্ছে তো ওই জন্য স্যার। কেউ নেই, ওই যে হ্যাঁ, কলকাতায় গেছে তো। আগের দিন তুমি এরকম করলা, কিন্তু এরকম হয় প্রতিদিন তুমি আসি মাঝে ক্লাসে মাঝে ঢুকবা, তুমি বলবা যে এরকম করান স্যার। আজকে করাচ্ছি ভূগোলের হচ্ছে তোমার হচ্ছে ক্লাস 8 এর পিডিএফ, ঠিক আছে? এর পরের দিন থেকে জানি ক্লাসের টাইমটা একটু ঠিক করে দেখো, দেখো ইয়ে করো। মানে প্রতিদিন এরকম সম্ভব না প্রথম থেকে বলা। দেখো আমি প্রথমে এই 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 ক্রিয়াগুলো করালাম, ঠিক আছে? প্রশ্নগুলো করেছি, এখানে অনেক কিছু তথ্য লিখে দিয়েছি, একটু একটু নিয়ে নিবা সবার কাছ থেকে, ঠিক আছে? আর এটা মুডও মানে ঠিক থাকে না, মানে ক্লাসের মিডিলে আসি তুমি জয়েন করছো, জয়েন করে বলছো যে আবার প্রথম থেকে আগের দিন বললে যেমন, ঠিক আছে? এরকম যেন না হয়, মানে ক্লাসটা একটু ঠিক টাইমে ঢোকার চেষ্টা করো। চলো তাহলে কি বললাম যে উম পৃথিবীর উপরিস্তরে এক কথায় কি কথা ছিলাম কোথায়? ওজোন স্তর আবিষ্কার করেন হেনরি বুসন ও চার্লস হ্যাঁ, ফেব্রি, যেটা চার্লস বললেন ফেব্রি। ওটা। এবার দেখো আমাদের পৃথিবী থেকে যারা এসি ফ্রিজ আমরা ক্রমাগত ব্যবহার করছি, এর ফলে একটা গ্যাস নির্গত হচ্ছে, তার গ্যাসটার নাম কি? সিএফসি। সিএফসি পুরো নাম কি? ক্লোরোফ্লোরোকার্বন। সিএফসির পুরো নাম, সিএফসির পুরো নাম কি ইন্টারভিউ ধরেছিল দেখলাম? সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এটার রাসায়নিক নাম হচ্ছে ফ্রেয়ন। কি বললাম? ফ্রেয়ন। ক্লোরোফ্লোরোকার্বনের রাসায়নিক নাম হচ্ছে ফ্রেয়ন, লিখলাম। তাহলে এই সিএফসি কোথা থেকে নির্গত হয়? হ্যাঁ, যে এই সিএফসি কোথা থেকে নির্গত হয় সেটা কিন্তু মোটামুটি বেশিরভাগটাই কিন্তু এই হিমায়ক যন্ত্র, এক কথায় ফ্রিজ এসি থেকে নির্গত হয়, ঠিক আছে? এবার চলো নেক্সট। পায়েল কটা রাখছে এখন? কি বললেন? রাসায়নিক নাম লিখো ফ্রেয়ন, ফয়রাফলাইকার অন্তুস্তুয়া দন্তন্য, ফ্রেয়ন, ঠিক আছে? এটা লিখলাম। এরপরে চলো নেক্সট। তাহলে এই যে আমাদের বললাম সিএফসি গ্যাস নির্গত হচ্ছে, এটা কি করছে? বায়ুমণ্ডলে যে ওজোন স্তরটা আছে এই ওজোন স্তরে গিয়ে ক্ষয় মানে বিক্রিয়া করছে, এবং এই ওজোন স্তরে বিক্রিয়া করার পরে এই ওজনে গর্ত সৃষ্টি হচ্ছে। ওজোন যে গ্যাসের ওখানে গর্ত, এরকম ধরো এটা ওজোন গ্যাসের স্তর, এখানে এরকম গর্ত সৃষ্টি হয়েছে। তখন এই গর্ত দিয়ে কি করছে? যে বায়ুমণ্ডলের যে অতি বেগুনি রশ্মি সহজে আমাদের পৃথিবীতে ঢুকে পড়ছে। হলো? তো এটা হলো ব্যাপারটা হলো। তাহলে এই ওজোন গ্যাসটা সিএফসি গ্যাসের মাধ্যমে ক্ষয় পাচ্ছে, এটাকে বলে হচ্ছে ওজোন গহ্বর।
এটাকে কি বলে? ওজোন গহ্বর। তাহলে ওজোন গহ্বরটা কি বুঝে গেলা? যে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস ক্রমাগত বিক্রিয়ার ফলে তোমার কি বললাম যে যে ওজনে যে গহ্বর সৃষ্টি হয় বা ওজোন স্তরে যে গর্তের সৃষ্টি হয় এটাকে ওজোন গহ্বর বলে। তাহলে এই ওজোন গহ্বর প্রথম আবিষ্কার করে কে? জে.সি. ফারম্যান। কি বললাম? জে.সি. ফারম্যান। এই জে.সি. ফারম্যান কোথায় আবিষ্কার করে? আন্টার্কটিকাতে। আন্টার্কটিকাতে কিন্তু এই জে.সি. ফারম্যান প্রথম এই ওজোন গহ্বরটা আবিষ্কার করে। তাহলে পরীক্ষাতে কিন্তু ইম্পর্টেন্ট যে ওজোন গহ্বরটা কত। হলো? এবার দেখো এই একটা ঘনত্ব আছে, ব্যাপারটা হলো এই ধরো গ্যাসটা। বল, কে বললা? সুমি বলো। ওজন গহ্বরটা কে আবিষ্কার করেন বলেন? জেসি জে.সি. ফারম্যান। জে.সি. ফারম্যান। ফয়াকার র ময়কাদের জন্য ফারম্যান, ঠিক আছে। আচ্ছা এবার বলি যে এই ওজোন স্তরটা কত মানে ডপসনের, মানে ওজোন স্তরের ঘনত্বটা কত ডপসনের নিচে এলে গহ্বর সৃষ্টি হয়? ওজোন স্তরের ঘনত্বটা 200 ডপসনের নিচে এলে গহ্বরের সৃষ্টি হয়। কি বললাম? ওজোন স্তরের ঘনত্বটা 200 ডপসনের যদি নিচে আসে তাহলে সেখানে কিন্তু গর্ত সৃষ্টি হবে। তাহলে ব্যাপারটা হলো আমাদের এই ওজোন গ্যাসটা বা গ্যাসের ঘনত্বটা কোথায়, পৃথিবীর কোন অঞ্চলে কেমন প্রকৃতির আছে? হ্যালো, লিখো নিরক্ষীয় অঞ্চলে ওজোন স্তরের ঘনত্ব সব থেকে কম, ঠিক আছে, 250 ডপসন নিরক্ষীয় অঞ্চলে। ক্রান্তীয় অঞ্চলে এর ঘনত্বটা হলো, ক্রান্তীয় বা সুমেরুবৃত্ত অঞ্চলে, এটা সুমেরুবৃত্ত লিখবা, ক্রান্তীয় লেখার দরকার নেই। সুমেরুবৃত্ত অঞ্চলে এর ঘনত্বটা হলো 350 ডপসন, ঠিক আছে। আর একদম মেরু অঞ্চলে, মেরু অঞ্চলে লিখো, মেরু অঞ্চলে ঘনত্ব লিখো 450 ডপসন। হলো? তাহলে লিখো কি বললাম যে অঞ্চলে কত বললেন? মেরু অঞ্চলে ওজোন গ্যাসের ঘনত্ব 450 ডপসন। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে কি ওজোন গ্যাসের ঘনত্বটা সব থেকে বেশি কোথায়, কোথায় সব থেকে কম। তাহলে ওজোন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি হচ্ছে স্যার মেরু নিরক্ষীয় অঞ্চলে কত বললেন? 250 ডপসন, 250, 250, 350 আর 450? 450, 100 করে বাড়বে, ঠিক আছে। চলো, ঠিক আছে, চলো নেক্সট। এরপরে আসো নেক্সট। আশা করি এই ওজোন সম্পর্কে, ওজোন গ্যাসের 14 গোষ্ঠী যা আছে সব ধুয়ে দিয়েছি, হ্যাঁ। আর কিছু এখানে আর কোনো প্রশ্ন এখান থেকে পাবা না। আর ওজোন গ্যাসের সংকেত লিখলা O3। ওজোন গ্যাসের সংকেত O3। চলো এবার নেক্সট। পৃথিবীর একদম উপরিপৃষ্ঠকে কি বলে? ভূত্বক বলে। একটু বলি আমি এবার। পৃথিবীর এই যে আমাদের পৃথিবী, পৃথিবীর অভ্যন্তর ভাগকে 3খানা ভাগে ভাগ করা যায়। পৃথিবীর অভ্যন্তর ভাগকে 3 ভাগে ভাগ করা যায়। এই উপরের স্তরটাকে বলা হয় ভূত্বক। এই মাঝের যে স্তরটা আছে আর আরেকটা স্তর হবে, এটাকে ভূত্বক বলতে হবে। এই উপরের স্তরটাকে ভূত্বক বলছে, এই মাঝের যে স্তরটা এটাকে বলা হয় গুরুমণ্ডল। তো এটা ভুলে যাবে কথা। উপরেরটাকে ওপরটা ভূত্বক, ভূপৃষ্ঠ সব থেকে হ্যাঁ, উপরে। এটাকে তারপর ভূত্বক, এটাকে গুরুমণ্ডল, এটাকে কেন্দ্রমণ্ডল, ঠিক আছে। 3খানা স্তর, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। তাই আমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগকে, যেমন তোমাকে বলেছিলাম সূর্যের অভ্যন্তর ভাগে 4খানা ভাগে ভাগ করা যায়, একটা করোনা, একটা কর্মোস্ফিয়ার, ক্রোমোস্ফিয়ার, একটা ফটোস্ফিয়ার, একটা কোর। ঠিক সেরকম ভাবে পৃথিবীর অভ্যন্তর ভাগে অভ্যন্তর ভাগে 3খানা ভাগে ভাগ করা যায়, একটা ভূত্বক, একটা গুরুমণ্ডল, একটা কেন্দ্রমণ্ডল। সব থেকে যদি বলে ব্যাস যুক্ত, সব থেকে কার লেন্থটা বেশি সেটা কিন্তু এই গুরুমণ্ডলের, হ্যাঁ, সব থেকে লেন্থ বেশি হচ্ছে গুরুমণ্ডলের। চলো, তাহলে এই উপরে পৃথিবীর যে উপরিপৃষ্ঠটাকে এটাকে বলে ভূত্বক, এটা সবাই জানো। এই ভূত্বককে আবার 2 ভাগে ভাগ করা যায়। এই যে ভূত্বকটা দেখলাম, এই ভূত্বককে আবার 2 ভাগে ভাগ করা যায়। এই ধরো আমাদের পৃথিবীর একটা কাটলাম, এভাবে এরকম শেপে কাটলাম, ঠিক আছে। এটা আমাদের কেন্দ্রমণ্ডল, এটা গুরুমণ্ডল, আর এটা হচ্ছে ভূত্বক, ঠিক আছে। এই ভূত্বককে আবার 2 ভাগে ভাগ করা যায়, উপরকারটাকে বলা হয় শিয়াল আর এই আর নিচটাকে সীমা, বলা হয় সীমা, সীমা, সীমা। ঠিক আছে, সীমা।
এই শিয়াল সীমাটা ধরে, দেখবা সব জায়গাতে ধরে শিয়াল কি সীমা কি। তাহলে ভূত্বককে মোট দুটো ভাগে ভাগ করা যায়, একটা শিয়াল একটা সীমা। উপরের স্তরটাকে বলা হয় শিয়াল আর নিচের স্তরটাকে বলা হয় সীমা। একে শিয়াল কেন বলছে, কেন উপরের স্তরে সিলিকা আর অ্যালুমিনিয়াম থাকে। SI ফর সিলিকন। এর প্রশ্ন করে যে সিলিকা শিয়াল কেন বলে উপরের স্তরটাকে, ঠিক আছে। তাহলে এটা কেন হলো, উপরে দেখো কি থাকছে, SI ফর শিয়াল, SI ফর সিলিকন আর AL ফর অ্যালুমিনিয়াম। তাহলে এখানে সিলিকন আর অ্যালুমিনিয়াম থাকে বলে এর নাম হচ্ছে শিয়াল। আর এই নিচের যে স্তরটা এটা হচ্ছে মানে সীমাটা, এখানে সিলিকন আর কি ম্যাগনেসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম, ঠিক আছে। আর এই শিয়াল সীমার মাঝে একটা বিযুক্তি রেখা আছে, যেটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা। কি বললাম, শিয়াল আর সীমার মাঝে, এই যে শিয়াল ধরো, এটা তো আমাদের পৃথিবী বললাম, এই ভূত্বককে দুই ভাগে ভাগ করা যায়, এই মাঝে যে বিযুক্তি রেখাটা আছে এটাকে বলা হয় কনরাড বিযুক্তি রেখা, হলো। আর এই আমাদের গুরুমণ্ডল, এই আমাদের কেন্দ্রমণ্ডল। এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে একটা বিযুক্তি রেখা অবস্থিত, সেটা লিখলাম গুটেনবার্গ বিযুক্তি রেখা, গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝে। আমি আরো এর ভিতরে অনেক কিছু আছে, ঢুকছি না, না তো ক্লাস এগোনো যাবে না। নেক্সট আসি, তাহলে স্যার ভূত্বক বলে দিলাম, গুটেনবার্গটা কার কার মধ্যে বললেন? গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। এটা কিন্তু একজনকে ইন্টারভিউ ধরেছিল যে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মধ্যে কোন বিযুক্তি রেখা অবস্থিত। চলো, পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কি? পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। তাহলে পৃথিবীতে কটা মহাসাগর আছে? পৃথিবীতে টোটাল 5খানা মহাসাগর আছে। একটা হলো প্রশান্ত মহাসাগর, একটা আটলান্টিক মহাসাগর, আর একটা ভারত মহাসাগর, একটা সুমেরু, একটা কুমেরু। সুমেরু। হলো? একটা সুমেরু আর একটা কুমেরু। তো এর মধ্যে সব থেকে বৃহত্তম তোমার হচ্ছে আহ যদি বলে যে মহাসাগর কোনটা, সেটা কিন্তু প্রশান্ত মহাসাগর। আর এই প্রশান্ত মহাসাগরকে ইংলিশে প্যাসিফিক ওসিয়ান বলে, এটা কিন্তু মনে রাখো, হ্যাঁ সবাই, প্যাসিফিক ওসিয়ান। আর এই প্রশান্ত মহাসাগরে পৃথিবীর গভীরতম খাত মারিয়ানা খাত অবস্থিত। এর আগের দিনের ক্লাসে বলেছি নাকি, মনে আছে? মারিয়ানা, স্যার বলেছিলেন আচ্ছা মারিয়ানা। আচ্ছা, মারিয়ানা পুয়ের্তো বললি, চলো পুয়ের্তো রিকো, তারপরে সুন্দর এগুলো সব বলেছি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ চলো, তাহলে ডিটেলসে বলছি না আবার। এবার দেখো পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটা? সুমেরু সাগর, ক্ষুদ্রতম। এটা ক্ষুদ্রতম, বৃহত্তম বললে প্রশান্ত মহাসাগর। এবার দেখো পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ কোনটা? অ্যান্টার্কটিকা। তাহলে পৃথিবীর যদি বলে প্রথম বৃহত্তম মহাদেশ কোনটা, সব থেকে বড় মহাদেশ কোনটা? মহাদেশ কটা এশিয়া। আছে? মহাদেশ আছে 7খানা। একটা এশিয়া, ইউরোপ, আফ্রিকা, ইউরোপ, আন্টার্কটিকাটা মনে হয় ক্ষুদ্র। হ্যাঁ না না, ওশিয়ানিয়া। ওশিয়ানিয়া ওশিয়ানিয়াটা ক্ষুদ্র, ক্ষুদ্র। যেটা এখন অস্ট্রেলিয়া বলা হয়। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আর আন্টার্কটিকা, ওশিয়ানিয়া, ঠিক আছে। আন্টার্কটিকা আর ওশিয়ানিয়া, তো লিখলে বা সবাই, ওশিয়ানিয়া। তো এর মধ্যে সব থেকে বড় কোনটা? এশিয়া মহাদেশ, হলো। সব থেকে বড় কোনটা? এশিয়া মহাদেশ। এই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। যদি বলে কোন মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়, এটা কিন্তু আফ্রিকাকে। এই এশিয়া মহাদেশের দেশের সংখ্যা কত? 48টা। এশিয়া মহাদেশে কটা দেশ আছে যদি বলে? 48টা, ঠিক আছে। আর গোটা পৃথিবীতে কটা দেশ আছে বর্তমানে? এটা কিন্তু 295, এটা দেখো গুগলে আপডেট হতে পারে, এটা আগের আমি জানি, অনেকদিন আগে এটা তথ্য। 295, এটা এখন চেঞ্জ হতে পারে, মানে দেখো 296, 97 হতে পারে। আরে 295 না স্যার, 195। 195, 100, ঠিক ঠিক, এটা বলে ভুল হয়েছে কোথাও। 195। স্যার 195টা কি টোটাল দেশের সংখ্যা? হ্যাঁ টোটাল গোটা পৃথিবীতে। আর যদি বলে এশিয়া মহাদেশে কটা, এটা 48টা। এটা আগের তথ্য, এখন রিসেন্ট চেঞ্জ হতে পারে, একটু দেখে নিবা। মানে ক্লাসের বই কিন্তু, তোমাদের ক্লাসের 8-এর বই কিন্তু 48টা আছে, 8-এর বই, ঠিক আছে, টেক্সট বুকে। হ্যাঁ স্যার, এই চলো পিছনের next। দিকে এইগুলো আপনি যেগুলো বলছেন সব নোটস গুলো আছে এর পিছনে। আচ্ছা চলো, আচ্ছা আছি, চলো এবার নেক্সটে।
এবার দেখো পৃথিবীর কোন প্রাচীন ভূখণ্ড বর্তমান মহাদেশগুলি সৃষ্টি করেছে। দেখো আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়, পৃথিবীর দুটো অংশ ছিল। একটা এই যে আমাদের যখন এই আমাদের বর্তমানে এই যে এশিয়া মহাদেশ, এ ধরো এখানে এশিয়া মহাদেশ, এখানে উত্তর আমেরিকা মহাদেশ, এখানে ওশিয়ানিয়া মহাদেশ, এখানে আফ্রিকা মহাদেশ, আমরা সব আলাদা আলাদা দেখি না? কিন্তু একটা সময় এই মহাদেশগুলো সব একসঙ্গে ছিল, একসঙ্গে। মানে সবগুলা এরকম আমাদের পৃথিবীর আকৃতি ছিল, এরকম এরকম আকৃতি। মানে সব মহাদেশগুলো সব একসঙ্গে ছিল। তো কি হয়, তাহলে এই যে একসঙ্গে, তাহলে এই যে আমরা দেখলাম এটা হলো পৃথিবীর মহাদেশগুলা। আর আর এই পৃথিবীর চারিপাশে এগুলা দেখছো, মানে মহাদেশগুলোর চারপাশে এগুলা কিন্তু জল সব। হলো? তাহলে এই পৃথিবীর গুলো আমাদের প্রত্যেকটা মহাদেশ কিন্তু তখন এক সময় একটা সময়তে একসঙ্গে ছিল। এই একসঙ্গে সমেত এই মহাদেশটাকে বলছে আমাদের কি বলা আছে, অঞ্চলটার এই ভূখণ্ডকে বলছে প্যানজিয়া। প্যানজিয়া, প্যানজিয়া। হ্যালো? আর এই মহাসাগরটাকে বলা হয়, মহাসাগরটাকে যে চারিপাশে যে মহাসাগরটা, চারিপাশের যে মহাসাগরটা আছে, এই মহাসাগরটাকে বলা হয় প্যানথ্যালাসা। প্যানথ্যালাসা। তাহলে প্রশ্ন এরকম করতে পারে যে পৃথিবী সৃষ্টির সময় যে ওই মহাদেশগুলো যখন পৃথিবী সৃষ্টি হলো, তারপর যে মহাদেশগুলো যখন একসঙ্গে ছিল, তখন সেই অবস্থাকে মহাদেশগুলিকে কি বলা হতো? তাহলে মহাদেশের যে মহাদেশীয় খণ্ডটাকে বলা হতো কি, তোমার প্যানজিয়া। আর মহাসাগরীয় যে খণ্ড, এটাকে বলা হচ্ছে প্যানথ্যালাসা। ঠিক? আশা করি বুঝে গেল প্যানজিয়া আর প্যানথ্যালাসা কি জিনিস। এরপর চলো নেক্সট। তাহলে এই ধরো আমি বললাম পৃথিবীর এই যে দেশগুলা মহাদেশগুলো সব একসঙ্গে ছিল। এবার এই মহাদেশগুলো সব কি হলো, সব একে অপরের দিকে ছিটকে যেতে শুরু করলো। যেমন এশিয়া মহাদেশ এদিকে সরে গেল, উত্তর পূর্বে সরে গেল। ওশিয়ানিয়া মহাদেশ এই দক্ষিণে চলে গেল। উত্তর আমেরিকা মহাদেশ পশ্চিম দিকে সরলো। তাহলে এই যে সরাটা, মানে যখন প্যানজিয়াটা ভেঙে বিভিন্ন মহাদেশগুলা পৃথক হয়ে যাচ্ছে, এই সরে যাওয়াটাকে বলা হয়েছে মহাদেশীয় সঞ্চরণ। মহাদেশীয় সঞ্চলন। আর এই মহাদেশীয় সঞ্চলন তত্ত্বের প্রবক্তা হলো, লিখো, ওয়েগনার। ওয়েগনার লিখে দাও, অ্যালফ্রেড ওয়েগনার। ঠিক আছে, চলো নেক্সট আসি এবার। স্যার আরেকবার বলুন। মহাদেশীয় যে আমাদের এই যে পৃথিবী সৃষ্টির সময় পৃথিবীর বিভিন্ন মহাদেশীয় খণ্ডগুলি তো একসঙ্গে ছিল, আর জলগুলাও ছিল। সৃষ্টির সময় পৃথিবীতে তো জল এগুলো অনেক পরে আসে, এক কথায় প্রাথমিক পর্যায়ে মহাদেশগুলি একসঙ্গে ছিল। এই একসঙ্গে স্থানটাকে প্যানজিয়া বলে, আর জলগুলোকে প্যানথালাসা বলে। এবার কি হয়, কোনো একটা চাপে এই যে প্যানথালাসার কিছু কিছু অংশ সব একে অপর থেকে ছিটকে যায়। ওশিয়ানিয়ার অঞ্চলটা দক্ষিণে চলে আসে। এই এই একটা অংশ এখানে চলে এসে দক্ষিণ আমেরিকা উত্তর আমেরিকার নামকরণ করে। আর একটা অংশ এই যে গ্রিনল্যান্ডের এখানে চলে যায়। তো ব্যাপারটা হলো, এই যে মহাদেশীয় প্যানথ্যালাসা থেকে যখন অংশগুলা প্রত্যেকটা মহাদেশ ছিটকে যাচ্ছে, এই ছিটকে যাওয়ার ঘটনাটাকে বলা হয় মহাদেশীয় সঞ্চলন। আর এই মহাদেশীয় সঞ্চলন তত্ত্বের প্রবক্তা হচ্ছে অ্যালফ্রেড ওয়েগনার। লিখুন, চলো নেক্সট। প্যানজিয়া কি বললাম, প্যানথালাসা কি বললাম, লিখে নেবা। প্যানথালাসা তোমার এখানে নাই, হ্যাঁ, প্যানথালাসা লিখে নেবা। প্যানথালাসা সাগরেরই অংশটা। স্যার একটা এবার চলে কি আসি, ছিল না যে গন্ডোয়ানা ল্যান্ড না কি হ্যাঁ, একটা ছিল? এবার বলি অ্যাঙ্গারল্যান্ড আর গন্ডোয়ানা ল্যান্ড। এই যে আমাদের মহাদেশীয় খণ্ডটা, এই যে প্যানজিয়ার উত্তর অংশটাকে বলা হচ্ছে অ্যাঙ্গারল্যান্ড। উত্তর অংশটা কি বলা হবে, অ্যাঙ্গারল্যান্ড। প্যানজিয়ার উত্তর অংশটা মানে মহাদেশীয় যে খণ্ডটা ছিল তার উত্তর অংশটাকে বলা হতো অ্যাঙ্গারল্যান্ড। অ্যাঙ্গারল্যান্ড, ঠিক আছে, লিখে নেবা। আর নিচের অংশটাকে বা দক্ষিণের অংশটাকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড। দক্ষিণ অংশটাকে বলা হতো গন্ডোয়ানা ল্যান্ড, এটা লিখে নেবা। হ্যালো? হ্যাঁ স্যার, চলো আরেকবার নাম নেক্সট। দুটো বলুন। অ্যাঙ্গারল্যান্ড, গন্ডোয়ানা। অ্যাঙ্গারল্যান্ড,
আরটা বললাম গন্ডোয়ানা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ড। প্যানজিয়ার উত্তরাংশকে অ্যাঙ্গারল্যান্ড বলা হতো, দক্ষিণাংশকে গন্ডোয়ানা ল্যান্ড বলা হতো। চলো নেক্সট। পৃথিবীর দীর্ঘতম নদী দীর্ঘতম নদী হলো নীলনদ। এটা ইম্পর্টেন্ট যে পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ। আর পৃথিবীর বৃহত্তম নদী যদি বলে, বৃহত্তম নদী কোনটা পৃথিবীর? অ্যামাজন। আমাজন। 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 এবার যদি বলে পৃথিবীর গভীরতম নদী কোনটা? পৃথিবীর অ্যামাজন। গভীর, কথা বলো, কি বলো? অ্যামাজন স্যার। না, পৃথিবীর গভীরতম নদী হলো কঙ্গো। লিখো কঙ্গো। কঙ্গো হলো পৃথিবীর গভীরতম নদী। তাহলে আমি বললাম স্যার বৃহত্তম এটা নদী আফ্রিকা বললাম, মহাদেশে আছে না কঙ্গো নদী? হ্যাঁ আফ্রিকাতে কঙ্গো আছে। আফ্রিকাতে, হ্যাঁ। তাহলে বৃহত্তম বললাম, গভীরতম বললাম, আর কি বললাম? দীর্ঘতম। দীর্ঘতম বললাম। স্যার আর একটা লিখো, অ্যামাজনটা তো দক্ষিণ আমেরিকা না উত্তর আমেরিকা অ্যামাজন? দক্ষিণ আমেরিকা, দক্ষিণ আমেরিকা। দক্ষিণ দক্ষিণ। ক্ষুদ্রতম লেখো ডি নদী। ডি নদী না রো নদী? হ্যাঁ, রো না ডি? ডি ডি ডি। তোমাদের গুগলে রো পাবা, কিন্তু ক্লাসের টেক্সট গুলো ডি নদী পাবা, ঠিক আছে? এটাই লিখবা। এটা স্যার কোন মহাদেশে আছে? ফেসবুকে এটা রো রো দেখি তো। ডিটা গুগলে দেখতে হবে, এটা অতটা পড়িনি, তবে এটা জানি ডি নদী হলো। আর একটা নদীকে ভারতের আয়না বলা হয় হলো। এটা তোমরা অনেক ঝিলম। জায়গায় ডাউকি পাবা। ঝিলম। মেঘালয়ে আছে না স্যার? হ্যাঁ, ডাউকি পাবা, আবার অনেক জায়গাতে উমগট পাবা, উমগট। এই দুটোই মনে রাখবা, উমঙ্গট ডাউকি যেটা তো? উমগট। উমঙ্গট হ্যাঁ যেটা, উমঙ্গট যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একে আয়না বলা হয়, তার কারণ এত জলটা এতটাই স্বচ্ছ যে উপর থেকে তুমি নিচে যা আছে সব দেখতে পাবা। কোথায় অবস্থিত স্যার এটা? এটা মেঘালয়। কি বললেন স্যার? একজন বলো, বলো বলো, সুপর্ণা বলো। নদীটার আয়না নাম নদীটা আরেকবার কি? বলবেন? ডাউকি। বলছি স্যার ভারতের আয়না নদীটার নাম কি বললেন? হ্যাঁ বলছি ডাউকি, ডাউকি, ডাউকি ডাউকি নদী। বা উমগট, উমগট, ঠিক আছে? ডাউকি বা উমগট দুটি লিখলে বা। চলো নেক্সট আসি। এবার লিখলাম পৃথিবীর কোন দেশে কোনো নদী নাই, লিখলাম সৌদি আরবে। সৌদি আরবে কিন্তু কোনো নদী নাই, লিখলাম, এটা ধরে। স্যার ভ্যাটিকান সিটিতেও তো নদী নেই। হ্যাঁ হতে পারে। ভ্যাটিকান সিটি তো স্যার ইয়ের মধ্যে অবস্থিত, একটুখানি তো স্যার। হ্যাঁ, 0.44 বর্গ কিমি ভ্যাটিকান সিটি, হ্যাঁ। 0.44। আচ্ছা চলো নেক্সট। পৃথিবীর শীতলতম মরুভূমির নাম কি? পৃথিবীর শীতলতম মরুভূমি হচ্ছে প্যাটাগোনিয়া মরুভূমি, ঠিক আছে? আর পৃথিবীর, যদি বলে পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি, কে পারবে? সাহারা মরুভূমি। সাহারা। সাহারা। কোথায় আছে? আফ্রিকাতে আছে। ঠিক আছে, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা মরুভূমি। স্যার ভারতের শীতলতম বৃহত্তম, মরুভূমি কি বললেন? শীতলটা ভুলে গেলাম স্যার। হ্যাঁ বলো। এটা থর মরুভূমি, থর, ভারতের থর। ভারতে তো থরটা আছে। স্যার শীতলতম রাজস্থান। মরুভূমিটা ভারতের, ও, ভারতের যদি বলে ভারতের বৃহত্তম মরুভূমি কি? থর মরুভূমি। হ্যাঁ স্যার। রাজস্থান। আর ভারতের শীতলতম মরুভূমি লাদাখ। ভারতের শীতলতম মরুভূমি লাদাখ, হচ্ছে লাদাখ, লাদাখ। হ্যাঁ, আচ্ছা চল স্যার next। পৃথিবীর শীতলতমটা ভুলে গেলাম। তো লেখা আছে পৃথিবীর শুষ্কতম, এটা আছে শুষ্কতম শীতল শুষ্কতম। মরুভূমি প্যাটাগোনিয়া। আর পৃথিবীর শীতল এটা দাঁড়াও আমি জানি। পৃথিবীর শীতলতম মরুভূমি হচ্ছে, দাঁড়াও, কালাহারি না কি ছিল একটা, দাঁড়াও, কালাহারি বা গোবি, 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 গোবিটা নাকি, না গুলি, হ্যাঁ একটু দেখলে দিয়ে দাও। গুগলে সার্চ করো যেটা, পৃথিবীর শীতলতম মরুভূমি সার্চ মারো, গোবি না কালাহারি না কি ছিল, না না, কালাহারি তো হবে না, গোবি হওয়ার সম্ভাবনা বেশি। সার্চ করেছো? যা, তো সার্চ করলা?
আমার রুমটা। বলো। আর আমার ঘরটা খুব শীতের সময় শীত আর গরমের সময় গরম, তার জন্য বললাম আমার বলছি ওই রুমটা। পৃথিবীর শীতলতম মরুভূমি সার্চ করলে কেউ বলছি, কেউ সার্চ করলে কি কেউ কি দেখাতো? না গভীর স্যার, না? সার্চ করিনি। সার্চ করো, গুগলে সার্চ করো একবার। ওই শীতলতমই বলছে স্যার। কি বলো? আহ দাঁড়ান স্যার, 1 মিনিট দাঁড়ান, বলছি। এটা গোবি মরুভূমি হলো এশিয়া মহাদেশের একটি বিশাল শীতল মরুভূমি তৃণভূমির অঞ্চল, যা উত্তর চীন ও দক্ষিণ মঙ্গোলিয়ার বেশিরভাগ অংশ জুড়ে আছে। এশিয়া বলছি না, শীতল মরুভূমি বলছে। আমি বললাম যে শীতলতম পৃথিবী লিখো, পৃথিবীর শীতলতম মরুভূমি। অ্যান্টার্কটিকা মরুভূমি দেখাচ্ছে। স্যার আন্টার্কটিকা। তাহলে আন্টার্কটিকাই করো। অ্যান্টার্কটিক। স্যার তাহলে একটু আগে আন্টার্কটিকা লাদাখটা বলছে কি স্যার। বললেন? লাদাখটা হলো ভারতের। আন্টার্কটিকা বলছে রে, সার্চ হ্যাঁ, করে দেখলাম আন্টার্কটিকা লিখো। গুগলে। আন্টার্কটিকা লিখো, আন্টার্কটিকা। আন্টার্কটিকা লিখো। হ্যালো, তাহলে এখানে কিন্তু এটা কিন্তু ভুল আছে। প্যাটাগোনিয়াটা শীতল, যদিও শুষ্কতম আছে, তাও ঠিক আছে। চলো চলো, ঠিক আছে, এখানে শুষ্কতম আছে। এবার চলে আসে ইউরেশিয়া। বলছে ইউরোপ আর এশিয়া দুটি মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়। আর এই ইউরেশিয়াতে একটা তৃণভূমি দেখা যায়, সেটাকে বলা হয় স্টেপ। স্টেপ তৃণভূমি কোথায় দেখা যায়? সেটা কিন্তু ইউরেশিয়াতে। হ্যাঁ, ইউরেশিয়া মানে কি? ইউরোপ আর এশিয়া মহাদেশকে একত্রে ইউরেশিয়া বলা হয়। ঠিক আছে, এটা চলো বৃহত্তম তৃণভূমি ছিল না স্যার এটা? স্টেপ, হ্যাঁ, এশিয়ার বৃহত্তম। এই এরকম অনেক তৃণভূমি আছে, যেমন আফ্রিকাতে আছে ভেল্ট, উত্তর আমেরিকাতে পেইরি, দক্ষিণ আমেরিকাতে পম্পাস, এরকম আছে। এইটা লিখলাম তো, এই তৃণভূমিগুলা যখন আলো একটু লিখলাম। লিখো উত্তর আমেরিকাতে যে তৃণভূমি দেখা যায় তার নাম লিখো প্রেইরি। প্রেইরি। দক্ষিণ আমেরিকাতে একটা তৃণভূমি দেখা যায়, সেগুলো হলো পম্পাস। স্যার আরেকবার বলুন স্যার, একটু 2-3 লাইন। ওই স্যার একটু একটা কল এসেছিল, একটু শুনতে পাইনি। উত্তর আমেরিকাতে যে তৃণভূমি দেখা যায় তাকে পেইরি বলে। দক্ষিণ আমেরিকাতে যে তৃণভূমি দেখা যায় তাকে পম্পাস বলে। আফ্রিকাতে যে তৃণভূমি দেখা যায় তাকে বলে ভেল্ট। হলো অবলিকলি বা সাভানা। এখানে আরেকটা তৃণভূমি দেখা যায়, সাভানা। বুঝলে? আফ্রিকার কি বললেন? ভেল্ট, ভেল্ট, ভেল্টটা মনে রাখবা। আর এ তো ইউরেশিয়াতে বললাম, ইউরোপ এশিয়াতে বললাম স্টেপ তৃণভূমি দেখা যায়। স্যার আফ্রিকারটাও তো তৃণভূমি। হ্যাঁ আফ্রিকারটাও তো তৃণভূমি, সাভানা হ্যাঁ, তৃণভূমি আর ভেল্ট হ্যাঁ, তৃণভূমি। চলো এবার নেক্সট। পৃথিবীর আনুমানিক বয়স। আচ্ছা, এরপরে তৃণভূমি আর একটা আছে নাতিশীতোষ্ণ তৃণভূমি। হ্যাঁ, ওগুলো আছে, মানে নিরক্ষীয় আছে, নাতিশীতোষ্ণ আছে, তারপরে আবার তোমার হচ্ছে গুল্ম জাতীয় আছে। তো ওগুলো ডিটেলস বলছি না, তোমাদের ভূগোলের দরকার নাই, তোমাদের অত দরকার নাই ডিটেলসে, তোমার পিএইচডি করতে যাবে না। চলো এবার লিখি। আচ্ছা, এবার আসি। চলো, পৃথিবীর প্রতিদিন যে উল্কার পরিমাণটা পৃথিবীতে ছুটে আসে, দেখো 10,000 কোটি উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে। উল্কা মানে কি? অ্যাস্টেরয়েডের বিভিন্ন জ্বলন্ত অংশ। ঠিক আছে, স্যার সাভানা তৃণভূমি কোথায় দেখা যায় বললেন? সাভানা হচ্ছে আফ্রিকা। ঠিক আছে। চলো নেক্সট। জল চক্রটা কি জিনিস? যে দেখো, জল চক্রটা কি? প্রথমে বৃষ্টির জল মাটিতে পড়লো, মাটিতে পড়ার পর বৃষ্টির জলটা এখানে কি হলো? আবার জমা হলো। জমা হওয়ার কমল পর এটা ম্যাডাম, আবার আপনার মেঘ এটা হলো। বন্ধ করুন, মাইকটা বন্ধ করুন। জমা হওয়ার পর এই যে জলটা আবার মেঘ হলো, মেঘ হয়ে আবার আকাশে উড়ে গেল। আকাশে উড়ে গিয়ে আকাশে উঠছে, আকাশে ওই শীতল বায়ুর সংস্পর্শে এসে এটাকে আবার বৃষ্টির রূপে ঝরে পড়লো। তাহলে মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে মেঘ, এই যে প্রসেসটা,
এটাকে বলা হয় জল চক্র। ঠিক আছে, চলো নেক্সট। এবার পৃথিবীর জলভাগ ও স্থলভাগের পরিমাণ কত? 71% জল। আমরা জানি 3 ভাগ জল 1 ভাগ স্থল, আমরা পড়েছি। এবার চলে আসুন নেক্সট। এই জলের মধ্যে যে পৃথিবীর যে মোট জল, পৃথিবীর মোট জলের মধ্যে 97% জল হচ্ছে সমুদ্রের জল। মানে পৃথিবীতে যদি 100 লিটার জল থাকে, এই 100 লিটার জলের মধ্যে 97 লিটার জল হচ্ছে সমুদ্রের জল। ক্লিয়ার হলো? 100 লিটার জলের মধ্যে 97 লিটার জল হচ্ছে সমুদ্রের জল, আর বাকি 3% জল হলো মিষ্টি জল। সেটা নদী হতে পারে, হিমবাহ হতে পারে, বরফ গলা যা আছে এগুলো হতে পারে। ঠিক আছে, তো আশা করি এই জিনিসটা ক্লিয়ার হলো। সমুদ্রের জল যদি বলে কত পার্সেন্ট থাকে, তাহলে 97% সমুদ্রের জল থাকে, আর বাদ বাকি 3% মিষ্টি জল থাকে, মানে স্বাদু জল, যেটাকে পান করার যোগ্য। নেক্সট, কত বছর আগে পৃথিবীর সব স্থলভাগ একসঙ্গে ছিল? প্রায় 50 কোটি বছর আগে। তোমাকে বললাম যে প্যানজিয়ার কথাটা এখানে বলছে। নেক্সট আসিস, কত বছর আগে মহাদেশের সঞ্চালন শুরু হয়? ওই যে বললাম যে মহাদেশীয় খণ্ডগুলা পরস্পর থেকে পৃথক হয়ে শুরু করে কত বছর আগে? 20 কোটি বছর আগে। হলো। তারপরে দেখো বায়ুমণ্ডলে এই যে বললাম বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। আয়নোস্ফিয়ারে কি কি স্তর দেখা যায়? এখানে আরেকটা স্তর তোমাকে বলেছিলাম, ম্যাগনেটোস্ফিয়ার। পৃথিবীর কে মোট কটি ভাগে ভাগ করা যায়? এই তো বললাম, পৃথিবী কেন্দ্রমণ্ডল, এটা তো বললাম। কটা মহাসাগর, কটা মহাদেশ, পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়? কেন এখানে জলের পরিমাণটা বেশি থাকে তাই। এই যে এই স্ট্র্যাটোস্ফিয়ারটা বললাম, 97% সমুদ্র জল বলে দিলাম। পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া, এটা বললাম। জেট প্ল্যান চলে কোথায়, এটা বলে দিয়েছি। থার্মোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত, এটা বলে দিয়েছি। থার্মোস্ফিয়ারের পরের স্তরটা এক্সোস্ফিয়ার বলে দিয়েছি। অতিবেগুনি রশ্মি আয়নোস্ফিয়ার স্তরে সঠিক এগুলো দরকার নাই। ভূপৃষ্ঠ থেকে উপরে ট্রপোস্ফিয়ার, এটা বললাম। এখান থেকে 16 কিমি আছে, কিন্তু আমি তোমাকে বলেছিলাম 18 কিমি। আমি প্রথমে বলেছিলাম যে 1-2 কিমি হেরফের হয়, এক আধ রকম। কার্তিচন্দ্র মন্ডলে দেবো 18 কিমি আছে। এই যে উষ্ণতার ল্যাপস রেট বা উষ্ণতা হ্রাসের হার, এটা বললাম। বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ, এবার এগুলা জানতে হবে। বায়ুমণ্ডলে যদি, বায়ুমণ্ডল হলো একটা মিশ্র পদার্থ। কি বললাম? বায়ু একটা মিশ্র পদার্থ। কেন মিশ্র পদার্থ এরকম প্রশ্ন করে? বায়ু কেন মিশ্র পদার্থ? কেন বায়ুতে অন্যান্য সব যৌগগুলি বা মৌলগুলি একসঙ্গে থাকতে পারে, একে অপরের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া না করে। কি বললাম? তাহলে বায়ুকে মিশ্র পদার্থ কেন বলা হয়? কেননা বায়ুতে ভিতরে যে পদার্থগুলি থাকে বা যেসব গ্যাসগুলি থাকে, এরা একে অপরের সঙ্গে বিক্রিয়া না করে একসঙ্গে মিলেমিশে থাকতে পারে, এটাকে বলা হয় মিশ্র পদার্থ। তাহলে এই বায়ুর মধ্যে অনেকগুলা গ্যাস থাকে। সেটা হলো আমাদের প্রথম যে গ্যাসটা থাকে সেটা হলো নাইট্রোজেন। নাইট্রোজেন সব থেকে বেশি পরিমাণে থাকে। কত ভাগ? 78 ভাগ। মানে 100 ভাগ গ্যাসটা, মানে বায়ুর, ধরো বায়ুর টোটাল গ্যাসের ওজন হচ্ছে 100 গ্রাম। ধরো এই 100 গ্রামের মধ্যে নাইট্রোজেনেরই ভাগ হচ্ছে তোমার 78 গ্রাম। 78% মানে কি 78 ভাগ থাকে। 100 ভাগের মধ্যে 78 ভাগই নাইট্রোজেন থাকে। হলো। তারপরে দেখো এখানে 21 এই অ্যাকচুয়ালি এটা পার্সেন্টেজটা এরকম হয় 77.08%। এটাকে দেখো, এটাকে 78 বলেছে, বা এরকমই বলতে পারো, 78 বলতে পারো। হলো। আর বায়ুমণ্ডলের যেটা দ্বিতীয়তম যে গ্যাসটা, সেটা হচ্ছে অক্সিজেন। এখানে 21% থাকে, বা এটার অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? 20.60%। তাহলে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত? 20.60% বা 21%। তাহলে যদি বলে বায়ুমণ্ডলে সব থেকে বেশি গ্যাস কোনটা? নাইট্রোজেন। আর সব থেকে কম গ্যাস কোন, মানে দ্বিতীয় বৃহত্তম গ্যাস কোনটা বায়ুমণ্ডল? সেটা কিন্তু এই অক্সিজেন। হলো। এই অক্সিজেনকে আবিষ্কার করে প্রিস্টলে। এই অক্সিজেন গ্যাসটা আবিষ্কার করে। ঠিক আছে স্যার ভয়েস কাটছে, অক্সিজেন আরেকবার বলুন। সংকেত কত? O2।
স্যার কাটছে সবার? ভয়েস কাটছে ওই স্যার বক্সে অক্সিজেনটা কে আবিষ্কার করে বললেন? জোসেফ প্রিস্টলে। প্রিস্টলে। ওকে, চলো নেক্সট। এবার দেখো স্ক্রিন দেখা পৃথিবীর যাচ্ছে না স্যার, স্ক্রিনটা সবার দেখা যাচ্ছে না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে যাচ্ছে না কোনটা? দেখা যাচ্ছে। যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, চলো। এবার দেখো পৃথিবীতে প্রাণের প্রথম আবির্ভাব হয় কোথায়? জলে। আচ্ছা এখানে একটু বলে দিই যে বায়ুমণ্ডলে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসও থাকে, যেমন রেডন, নিয়ন। নিয়ন থাকে স্যার, হ্যাঁ। হ্যাঁ, হ্যালো, এই গ্যাসগুলো কিন্তু বায়ুমণ্ডলে থাকে। জেনন, হলো ক্রিপ্টন, এগুলো থাকে কিন্তু। যাই হোক, বায়ুমণ্ডলে জলীয় বাষ্প থাকে। এবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ জাস্ট লিখলো, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ CO2 পরিমাণ লিখো 0.03%। তাহলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত পেলাম? 0.03%। নেক্সট, পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয় কোথায়? জলে। তাহলে জলে আমাদের কিন্তু প্রথম প্রাণের আবির্ভাব হয়। যদি জল না থাকতো তাহলে কিন্তু প্রাণের আবির্ভাব হতো না। এই জন্য মঙ্গল গ্রহ বা পৃথিবী বা সরি বুধ শুক্র, এখানে কোনো জল নাই, তাই এখানে কোনো প্রাণ নাই। আচ্ছা, তো প্রাণের এই আবির্ভাব জলে হয় ওই প্রাণীটার নাম কি স্যার? প্রাণের আবির্ভাব যেটা হয় তার নাম প্রথম? বলছি প্রাণীটার নাম হচ্ছে, প্রথম প্রাণী যেটা হচ্ছে অ্যামিবা। ওকে। পৃথিবীতে প্রথম যে ওই প্রাণীটা তৈরি হয় পরিবেশ প্রাণীটা- অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ বই এগুলো ডিটেলসে দেওয়া আছে সব। হ্যাঁ। তাহলে পৃথিবীতে প্রথম যে প্রাণীটা আসে সেটা হলো অ্যামিবা, এটাই এককোষী প্রাণী। আর প্রথম যে উদ্ভিদটা আসে সেটা হলো শৈবাল। যে এবার পৃথিবীতে প্রথম কোন প্রাণী আসে? অ্যামিবা। আর কোন উদ্ভিদ আসে? শৈবাল। চলো আর ডিটেলস এখানে বলছি না, চলে আসবো নেক্সট। পৃথিবীর উষ্ণতা কত বাড়ছে? 0.8 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে বর্তমানে। তো যদি বলে পৃথিবীর গড় উষ্ণতা কত? পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। লিখলাম পৃথিবীর গড় উষ্ণতা 15 ডিগ্রি সেলসিয়াস। এখন বর্তমানে বেড়েছে কত? 0.8 ডিগ্রি সেলসিয়াস। হ্যালো, মেরু অঞ্চলে বরফ গলে সমুদ্র জলের উষ্ণতা বেড়ে চলেছে। তো ব্যাপারটা হলো, আগে বুঝতে হবে এই যে পৃথিবীর উষ্ণতা বাড়লো, এই ঘটনাটাকে কি বলে? এই ঘটনাটাকে বলে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং। তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং বা বাংলাতে কি বলছে? বাংলাতে বলছে বিশ্ব উষ্ণায়ন। তাহলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নটা কি জিনিস? যে বায়ুমণ্ডলে কার্বন জাত পদার্থ হয়, কথায় কার্বন ডাইঅক্সাইড, CFC, তারপরে নাইট্রোজেন ডাইঅক্সাইড, CH4, মিথেন, এই গ্যাসগুলা মিশার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়েই চলেছে। এই যে বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়েই চলেছে না, এটাকেই বলা হয় হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, তাহলে আশা করি বুঝে গেল বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি জিনিস। তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফলটা কি? আর এই গ্লোবাল ওয়ার্মিং এর পিছনে আমি কি কি গ্যাস বললাম? যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য যে সকল গ্যাসগুলো দায়ী তার মধ্যে কি হচ্ছে? একটা কার্বন ডাইঅক্সাইড, CH4, তারপরে কি CFC, নাইট্রোজেন ডাইঅক্সাইড। বুঝছে? দেখো এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, আচ্ছা গেল, এই চারখানা গ্যাস কি বললাম আমাদের বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়াচ্ছে। এটাকে কি বলা হয়? তাহলে এর ফলে বাড়াচ্ছে, এটাকে গ্লোবাল ওয়ার্মিং বলছে।
আর এই গ্যাসগুলোকে আমাদের আবার বলা হয় গ্রিন হাউস গ্যাস। গ্রিন হাউস গ্যাস। তাহলে যদি বলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো, এটা হচ্ছে এই চারখানা গ্যাস। তাহলে এক কথায় বলতে গেলে যে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিংটা বা বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, এক কথায় বলতে গেলে গ্রিন হাউস গ্যাসের জন্য। প্রশ্ন হলো একে গ্রিন হাউস গ্যাস কেন বলে? গ্রিন হাউস গ্যাস কেন বলে? দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রে যেহেতু ওখানে সবসময় ধরো মানে সূর্যের আলো অতটা বেশি পরিমাণে পাওয়া যায় না, কেন ওটা একটা বড় সমৃদ্ধ এলাকা উপরের দিকে। তো কি হয়, এখানে একটা মানে শাকসবজি এখানে তো চাষবাস করা হবে, তাই না? তো এখানে চাষবাস করা হবে। তো এই চাষবাস করার জন্য এরা কি করে, যে সূর্যের আলো দরকার পড়বে, তাপের দরকার হবে। তো এরা কি কাচের ঘর করে, করে। একটা কাচের ঘর করে। এই কাচের ঘরটার বৈশিষ্ট্য কি, যে এরা সূর্যের আলোকে অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু সূর্যের আলোকে বাইরে বের করতে পারবে না, বা সূর্যের আলো বা তাপকে অ্যাবজর্ব করতে পারবে, কিন্তু এটাকে তাপটাকে বাইরে বের করতে দিবে না। তো এই ঘরটা কি বললাম, সূর্যের তাপটাকে অ্যাবজর্ব করছে, মানে ভিতরে ঢোকাচ্ছে, কিন্তু এই তাপটাকে বাইরে বেরোতে দেয় না। সেলিম বাবু কটা বাজছে? হ্যালো। তাহলে বাইরে বের করতে দিছে না, তার ফলে কি হচ্ছে, যে এই অঞ্চলটা গরম হয়ে থাকছে। হলো, ঠিক সেরকম ভাবে তাহলে তাহলে এর জন্যই এই ঘরটাকে বলা হয়, এই কাঁচের ঘরটাকে বলা হয় গ্রিন হাউস ঘর। আমেরিকা যুক্তরাষ্ট্রে এই ঘরটাকে বলা হয়, কাঁচের যে ঘরটা, এই ঘরটাকে বলা হয় গ্রিন হাউস ঘর। তাহলে এই গ্রিন হাউস ঘরের সঙ্গে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর গ্যাসের সম্পর্ক কি? সম্পর্কটা হলো এই ধরো আমাদের পৃথিবীর এই যে এই চারপাশে সব কার্বন ডাইঅক্সাইড বা এই CH4 এই গ্যাসগুলো আছে, CO2, CH4 এই গ্যাসগুলো আছে। এবার যখন মানে সূর্যের তাপটা আমাদের পৃথিবীতে আসছে, তখন সূর্য কি করছে, এই পৃথিবীর কাছে তাপটা শোষণ করছে। এবার আমাদের দিনের বেলায় কি হয়, আমরা বলে দেখি দিনের বেলায় আমাদের পৃথিবীটা উত্তপ্ত হয়, আর রাত্রের বেলায় পৃথিবীতে তার তাপটা ছেড়ে দেয় মহাশূন্যে, যা চলে যা। এর জন্য দেখবা ভোর রাতের দিকে দেখবা ঠান্ডা লাগে। তাহলে দিনের বেলায় তাপটা অ্যাবজর্ব করছে, আর রাতের বেলায় তাপটা মহাশূন্যে ফিরিয়ে দিচ্ছে। এটা আমাদের পৃথিবীর ধর্ম। এর জন্য তাপের যে অবস্থাটা মানে স্থির থাকে। এই বিকিরণ পদ্ধতি যদি না থাকতো, তাপটা যদি ফিরে না আসতো, তাহলে আমাদের পৃথিবী একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড হয়ে যেত। তাহলে ব্যাপারটা কি হলো, এই বায়ুমণ্ডলে যত পরিমাণে এই কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলা বাড়বে, এরা কি করবে, বায়ুমণ্ডলে এই সূর্যের যে তাপমাত্রাটা অ্যাবজর্ব করবে। তাহলে সূর্যের তাপমাত্রা বেশি পরিমাণে অ্যাবজর্ব করবে কারা, CO2 কার্বন CH4 এরা। এবার এরা যেহেতু অ্যাবজর্ব করে নিল তাপমাত্রা, তাহলে তো এই তাপটা তার বাইরে বিকিরিত হতে পারছে না। তখন কি হবে, এই সব অঞ্চলে তাপের পরিমাণটা বাড়বে। এটাই হলো আমাদের গ্লোবাল ওয়ার্মিং, বা কেন এক কথায় আমাদের এই যে CO2 বা CH4 গ্যাসগুলা কিভাবে আমাদের বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাওয়াচ্ছে, এটাই লজিক। ঠিক আছে, চলো নেক্সট আসি। তাহলে এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কি হচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে মেরুর বরফের উষ্ণতা, মেরু অঞ্চলে সেখানে যেখানে বরফ অঞ্চল আছে, তাহলে বরফ গলে যাবে। যদি তাপমাত্রা বাড়ে তাহলে বরফ গলে যাবে, আর বরফ গললে সেখানকার যে প্রজাতিগুলো আছে, সেই প্রজাতিগুলো মানে যারা বরফে জন্মাতে বা বরফে থাকতে ভালোবাসে বা বরফে থাকে, সেই প্রজাতিগুলো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জলের পরিমাণটা বাড়লে বিভিন্ন দ্বীপ ডুবে যাবে। যেমন এরকম এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আমাদের পশ্চিমবঙ্গের এক কথায় নিচের দিকে বঙ্গোপসাগরে
লোহাচড়া, ঘোড়ামারা, এই দুখানা দ্বীপ ছিল। লোহাচড়া, ঘোড়ামারা, এই দুইখানা দ্বীপ কিন্তু ডুবে যায়। এটা কিন্তু বঙ্গোপসাগরে আছে, পশ্চিমবঙ্গের নিচে, ঠিক আছে। তা এটা প্রশ্ন করে যে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য ডুবে যায় দুইখানা দ্বীপের নাম বলো। লোহাচড়া চড়া আর ঘোড়ামারা। বুঝলে? নেক্সট চলো ঘোড়ামারা এবার। এখনো আছে? আছে না? ঘোড়ামারা তোমার এখন ক্লাসে টেনে। জলে ডুবে গিয়েছিল, আবার ওই মানে এ হয়ে, ঠিক আছে। আচ্ছা, আবার আবার উঠেছে না? ঘোড়া তোমাদের ঘোড়া ক্লাসে মারা স্যার, ঘোড়া মারা আমার পাশের গ্রামের নাম। তোমাদের ক্লাসে 10 এর বইয়ে যে যুধিষ্ঠির হালদার বই আছে ওখানে এই দেখবে লেখা অক্ষয়, আছে। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বেলডাঙ্গা, মুর্শিদাবাদ। ঘোড়ামারা আমার পাশের গ্রাম, আমার শ্বশুর বাড়ি। ঘোড়ামারা আমাদের এখানে দক্ষিণ 24 পরগনায়। আমারও পাশের হ্যাঁ গ্রামের হ্যাঁ। নাম ঘোড়ামারা, একই একই ঘোড়ামারা। না না, ওই আচ্ছা, শোনো ঘোড়ামারা শোনো নয়। শোনো শোনো শোনো। হ্যাঁ, তাহলে ওটা ডুবে গেছিল, তাহলে আবার ওটা হয়তো আবার মানে উঠেছে আবার। যাই হোক, ভালো খবর এটা। যাই হোক, এটা মনে রাখো। স্যার বলছি কি যে ওই বিশ্ব উষ্ণায়নের জন্য যে এইসব দেশগুলো সে একটা চুক্তি করেছিল, কে কত পার্সেন্ট মানে কমিয়েছে বলছি বাড়িয়েছে, ওইটা কি আমাদের জেনে রাখতে হবে? মন্ট্রিল প্রোটোকল, না না না, মন্ট্রিয়াল মন্ট্রিল না, প্রোটোকল। কিয়োটো স্যার কিয়োটো মন্ট্রিল তো ওজন ওজন। কিয়োটো 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 1997। কিয়োটো প্রোটোকল চুক্তি বিশ্ব উষ্ণায়ন কমানোর জন্য বা সিএফসি জাত দ্রব্য কম ইউজ করার উদ্দেশ্যে কিন্তু এই কিয়োটো প্রোটোকল, জাপানের কিয়োটো প্রোটোকল চুক্তিটা স্বাক্ষরিত হয় 1997 সালে। আর একটা চুক্তি আছে মন্ট্রিল প্রোটোকল। মন্ট্রিল প্রোটোকল এটা কত সালে? 1987 সালে। কত সেপ্টেম্বর? 16ই সেপ্টেম্বর। বুঝলে? তাহলে কিয়োটো প্রোটোকলটা বললাম 1997, মন্ট্রিলটা বললাম 1987-তে। কিয়োটো বললাম কিসের উদ্দেশ্যে? ওজোন গ্যাস, সরি, গ্রিন হাউস গ্যাস কমানোর উদ্দেশ্যে। আর মন্ট্রিল প্রোটোকল হচ্ছে ওজোন গ্যাস সংরক্ষণের উদ্দেশ্যে। ওজোন স্তর সংরক্ষণের উদ্দেশ্যে কিন্তু এই মন্ট্রিল প্রোটোকল চুক্তি স্বাক্ষরিত হয়। কত সালে? 1987 সালে। হলো। এই মন্ট্রিল প্রোটোকল চুক্তিটা যে তারিখে স্বাক্ষরিত হয়, কত তারিখ? 16ই সেপ্টেম্বর। এই 16ই সেপ্টেম্বর দিনটাকে বিশ্ব ওজোন গ্যাস দিবসে পালন করা হয়। লিখে দাও, 16ই সেপ্টেম্বর দিনটাকে বিশ্ব ওজোন গ্যাস দিবস হিসেবে পালন করা হয়। একটা ভালো তথ্য মনে করে দিছো। চলো। আর ওইটা আমি বললাম, হলো? যেটা বলতে চাইলাম যে ওই চুক্তির মধ্যে যে যে দেশগুলো ছিল যে তারা এত পার্সেন্ট কমাবে, মানে সেইটা ওইগুলোকে আমরা ডিটেলসে মনে না রাখবো না না আপার না প্রাইমারির জন্য? না না না, অত দরকার না, নাই। শুধু ধরতে হবে আমাদের ওই মন্ট্রিল প্রোটোকল প্রাইমারির চুক্তিটা। সময় এক স্যার হলো মনে মানে সব লিখে দিয়েছিল, তো তার জন্য এখন পড়তে হবে কিনা হ্যাঁ হ্যাঁ, সেটাই। মন্ট্রিল প্রোটোকল চুক্তি কত সালে হয়? এটা কি উদ্দেশ্যে হয়? আর কি এটা কি উদ্দেশ্যে হয়? কত সালে? এই পড়বার দরকার নাই। চলো নেক্সট। কোন গ্যাস আমাদের রক্ষা করে? ওজোন গ্যাস। সেক্ষেত্রে বললাম, আর পৃথিবীর রক্ষা কবচ বলা হয় ওজোন গ্যাসকে। কোথা থেকে আসা বিষাক্ত গ্যাস বাতাসে মিশে? যানবাহন থেকে। এই যানবাহন থেকে পিবি নির্গত হয়। পিবি মানে কি? সীসা। আর কি নির্গত হয়? সিও, কার্বন মনোক্সাইড। যদি বলে সিগারেটের দহনে, আমরা যে সিগারেট খাই, এই সিগারেটে কোন গ্যাসটা নির্গত হয়? সিও, কার্বন মনোক্সাইড। ঠিক আছে, সিগারেটে কিন্তু কার্বন মনোক্সাইড নির্গত হয়। আর এই পিপি বললাম সীসার জন্য কিন্তু আমাদের ডিসলেক্সিয়া রোগটা হয়। ডিসলেক্সিয়া রোগটা হয়। তাহলে কি বললাম? যে এটা মেইনলি কি গাড়ির ধোঁয়া থেকেই বলবো পিবি? আরো 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 সব আছে। কলকারখানা থেকে নির্গত হয়। হলো, চলো নেক্সট। এরপর চলো, কিছু নাই, এখানে চলে আসো। আন্টার্কটিকায় কত কিমি পুরু বরফ জমে থাকে? ভাবো, 1 থেকে 2 কিমি পুরু বরফ জমে থাকে, মানে কতটা লেয়ার ভাবো একবার। আন্টার্কটিকার অপর নাম কি? সাদা মহাদেশ। আন্টার্কটিকা শব্দটার অর্থ যদি বলে, উত্তরের বিপরীত। আন্টার্কটিকার আরেকটা নাম আছে সাদা মহাদেশ। আর আন্টার্কটিকার অর্থ কি? কথাটার অর্থ কি? হ্যাঁ, উত্তরের বিপরীত।
আন্টার্কটিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম বলতে হবে আমাদেরকে। বিনশন মাসিভ, খুব ইম্পর্টেন্ট আন্টার্কটিকা। যদি বলে এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, বলো কি হবে? মাউন্ট এশিয়ার সর্বোচ্চ এভারেস্ট। শৃঙ্গের নাম মাউন্ট 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 এভারেস্ট। এভারেস্টই তো হবে স্যার। একদম একদম, মাউন্ট এভারেস্ট হয়েছে। চলো এবার দেখো পৃথিবীর সর্বনিম্ন তাপমাত্রা যুক্ত স্তর কোনটা, মানে কোনটা অঞ্চলটা, সেটা হলো ভস্টক। অনেক জায়গাতে আবার রাশিয়ার ভারখায়ানা, রাশিয়ার ভারখায়ানস্ক, দুটি মনে রাখবা। যদি বস্টক যদি শুনে বলে না উত্তর ঠিক হয়নি, তাহলে এই রাশিয়ার ভারখায়ানস্ক বলবা। পৃথিবীর শীতলতম স্থান। হ্যাঁ চলো, আন্টার্কটিকার জীবন্ত আগ্নেয়গিরির নাম কি দেখো। এখানে জীবন্ত আগ্নেয়গিরি একটা আছে, রস বসে মাউন্ট এরেবাস, সরি মাউন্ট এরেবাস, এটা কিন্তু জীবন্ত আগ্নেয়গিরি। জীবন্ত আগ্নেয়গিরি মানে ওখানে অগ্নুদ্গম সবসময় হয়, মানে হয় ভালোভাবে। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটা? পৃথিবীর দীর্ঘতম হিমবাহ হচ্ছে ল্যাম্বার্ট হিমবাহ। হ্যালো, এখানে একটা লিখে রাখো যে পৃথিবীর দীর্ঘতম পাদদেশীয় হিমবাহ লিখো। পৃথিবীর দীর্ঘতম পাদদেশীয় হিমবাহ ম্যালাস্পিনা। পৃথিবীর দীর্ঘতম পাদদেশীয় হিমবাহ লিখো ম্যালাস্পিনা। হ্যালো, পাদদেশীয় মানে কি? পর্বতের পাদদেশে অবস্থিত আন্টার্কটিকা টেম্পারেচার দরকার নাই। কত তারিখে পৃথিবীর দক্ষিণ মেরুতে পৌঁছায়, এই যে এটা লাস্টেরটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ লিখো, পৃথিবীর দীর্ঘতম পাদদেশীয় হিমবাহ ম্যালাস্পিনা। ম্যালাস্পিনা যেহেতু হিমবাহ দীর্ঘতম না বৃহত্তম স্যার? দীর্ঘতম পাদদেশীয় হিমবাহ। পাদদেশীয় কিন্তু এখানে কিন্তু পৃথিবীর দীর্ঘতম হিমবাহ আছে। পাদদেশীয় মানে কি নিচে পর্বতের পাদদেশে অবস্থিত, এটা উপত্যকা হিমবাহ। ঠিক আছে, ল্যাম্বার্টটা। আচ্ছা এবার লিখো এখানে যেহেতু আমাদের আলো, এখানে আরেকটা সম্পর্কে লিখে দাও যে দ্রুততম হিমবাহ, পৃথিবীর দ্রুততম হিমবাহ। পৃথিবীর দ্রুততম হিমবাহ লিখো জেক বস ভ্যান বা জেকবস ভ্যান বলে। এটা পৃথিবীর দ্রুততম হিমবাহ, মানে অনেক গতি সম্পন্ন হিমবাহ। ঠিক আছে, কোন মহাদেশে এটা হবে? এটা সম্ভবত আন্টার্কটিকাতে আছে মনে হয়, দেখতে হবে, এটা জানি না, আমি দেখি। আচ্ছা জেকবস ভ্যান বললাম। আর একটা লিখো এখানে যে ভারতের দীর্ঘতম হিমবাহ লিখো। ভারতের দীর্ঘতম হিমবাহ বললে সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহ লিখো সিয়াচেন। এটা ৭৫ মিটার লেন্থ, দৈর্ঘ্য এটা। নেক্সট আসি, কত তারিখে কে পৃথিবীর দক্ষিণ গ্রিনল্যান্ডে দেখে যাবা তাহলে, জেকবস ভ্যান গ্রিনল্যান্ডে। আচ্ছা বেশ, এবার দেখো কত তারিখে, এবার তোমরা বলো স্যার কোয়ারেক একটা আছে। হ্যাঁ তোমরা যদি গুগল টুগল সার্চ করে দেখো কোয়ারেক দেখাই দ্রুততম হিমবাহ, কিন্তু কোয়ারেকটা হবে না। হ্যাঁ আগের বইয়ের কোয়ারেক আছে, কিন্তু হ্যাঁ আগে বর্তমানে কিন্তু জেকবস ভ্যান আছে। ও স্যার গো, বলো। এরকম করে টানা ক্লাস করালে মাঝে ২-৩ মিনিট একটু ইয়ার্কি মজা করবেন, আর না হলে ১ ঘন্টার মধ্যে ছেড়ে দেবেন। এ কি সহ্য করা যায় নাকি? একটু আর 2 মিনিট দাঁড়াও, ঠিক আছে, শেষ করতে চাপ না। হ্যাঁ স্যার, মাথা এবার পুরো হ্যাং হয়ে স্যারের যাচ্ছে। খাওয়া দাওয়া ভালো হয়েছে আজকে বলে একদম টেনে যায়, এইরকম করলে হয়? স্যার আমার খাওয়া হয়নি, খাবার ঠান্ডা হয়ে গেল স্যার। আমার মাথা একদম হ্যাং হয়ে আছে, তোমাকে বলি থাকতে পারো না, মাথা আমার জ্বলছে, তা তোমার ক্লাস করাচ্ছে কেন? তোমরা মানে সামনে এক্সাম, ঠিক আছে। ও স্যার অন্য সাবজেক্ট হলে কিচ্ছু বলতাম না, ভূগোল তো স্যার মানে কি বলবো ওই আপনাকে, একটু ওই রিজনিং টিজনিং মাঝে মধ্যে করাবেন, এসব এত মাথার উপর নেওয়া যায় নাকি? আমি কোনোদিন বলি না স্যার, বিশ্বাস করুন। ভূগোল তো সব মানে স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু বুঝতে পারছি। আপনি বুঝিয়ে দিয়েছেন বলে তবু তো মাথায় ঢুকছে না।
এবার ভালোভাবে আপনি যেটা বুঝিয়েছেন মাথায় ঢুকছে, কিন্তু এতগুলো একসঙ্গে নেওয়াটা চাপ হয়ে যাচ্ছে। তাহলে ঠিক আছে, চলো এটুকুই থাক, অনেক কিছু করালাম। চলো। কেউ সাহস করে বলতে পারছে না, ইন কলে বলছে ছেড়ে দেন, বলো তাহলে তো ছাড়বে। তো চলো ঠিক আছে, চলো গুড নাইট। স্যার রিজনিং স্যার বলছি কি, হ্যাঁ স্যার রিজনিং করাবেন যখন আমাকে একটু অ্যাড করুন স্যার। হ্যাঁ ঠিক আছে। স্যার আজকে কি ইয়ে হবে, র্যাপিড হবে? র্যাপিড র্যাপিড হবে? হ্যাঁ হবে হবে হবে। স্যার র্যাপিডে চাইল্ড সাইকোলজিটা একটু করান স্যার। র্যাপিডে ঠিক আছে স্যার, তাই হলো। সিটিপি যাও করে দেবো। আর বাংলা সিডিপির একদিন ক্লাস করান, আর আজকে র্যাপিডে যেটা করালেন সেইটা করান, তাহলে ধরো প্র্যাকটিস হয়ে যাবে। এইটাই তো ভালো। ঠিক আছে তাই হলো। হ্যাঁ, আর চাইল্ড সাইকোলজিতে একদিন ক্লাস করাবেন, দিয়ে সেদিন রাত্রে র্যাপিড। ঠিক আছে চলো, গুড নাইট।